ময়মনসিংহে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টার অভিযোগে এক অধ্যক্ষকে আটক করেছে সেনাবাহিনী। খবরে বলা হচ্ছে, ময়মনসিংহে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টার অভিযোগে এক কলেজ অধ্যক্ষকে আটক করা হয়েছে। আটক মনোয়ার হোসেন খান মিনার নগরীর নতুন বাজারের ব্যক্তিগত মালিকানাধীন ক্যাপিটাল কলেজের অধ্যক্ষ। তিনি ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ছিলেন। গতকাল বুধবার বিকেল 4টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে তাকে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে আটক করে বলে সেনাবাহিনীর 13 ব্যাটালিয়নের অধীন ময়মনসিংহ সদর ক্যাম্পের কমান্ডার মেজর জায়েদ আল রাব্বি জানান। আমরা আরো আলাপ করবার আগে এই মেজর জায়েদ আল রাব্বির বক্তব্যটা একটু শুনে আসি। আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার কল্যাণে নিশ্চয়ই শুনেছেন, কিন্তু তারপরে আমরা আরেকবার শুনে আসবো, তারপরে কথা বলবো। আমি মেজর জায়েদ, ময়মনসিংহ সদর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার। আমি ৭৭ ব্রিগেডের অধীনস্থ 13 বের আন্ডারে আমাদের এই অভিযানটা পরিচালিত হয়। আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি বিদ্যামী স্কুলের অপোজিটে ক্যাপিটাল কলেজে মনোয়ার হোসেন খান মিনার নামে একজন ভদ্রলোক আছেন এই কলেজে, যিনি হচ্ছেন আওয়ামী লীগের সক্রিয় সদস্য ছিলেন এবং আগে অতীতে উনি স্বেচ্ছাসেবক লীগের সদস্য ছিলেন। এবং আসার পর আমরা ওনার সাথে কথা বলি। উনি ওনার কথাবার্তা এবং নর্মাল সবকিছু নর্মাল মনে হয় আমাদের কাছে। পরবর্তীতে আমাদের গোয়েন্দা তথ্যগুলো এবং ওনার যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং অন্যান্য অ্যাপসগুলো আছে, বিভিন্ন নাম না জানা অনেকগুলো অ্যাপস আছে, এই জিনিসগুলো আমরা একটু ঘাটাঘাটি করে দেখতে পারি আমাদের যে গোয়েন্দা তথ্য ছিল, এবং ওনার সাথে ওনার ওতপ্রোতভাবে উনি জড়িত ছিলেন। এবং আমরা যেটা ধারণা করছিলাম, উনি ময়মনসিংহ সদরের এবং ময়মনসিংহ জেলার আওয়ামী লীগকে পুনর্গঠিত করার কাজ করছেন, চেষ্টা করছিলেন। সে প্রেক্ষিতে ওনাকে কাজ দায়িত্ব দেওয়া হয়েছিল। আমরা ওনাদের ডিভাইসটাকে, ওনার মোবাইল ডিভাইসটাকে এবং ওনার জব্দর যা যা পাওয়া গিয়েছে সেটা আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি। পুলিশ বাকি কাজগুলো করবে। মেজর সাহেবের বক্তব্য শুনলেন। মেজর সাহেব তার বক্তব্যে যে অভিযোগগুলো করলেন সেগুলো অত্যন্ত ঠুনকো অভিযোগ। আওয়ামী লীগকে সংগঠিত করবার চেষ্টা করছেন, তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে, গোয়েন্দা তথ্যের অধীনে তারা তার মোবাইল চেক করেছেন, তার মোবাইলে বিভিন্ন জানা অজানা অ্যাপস চেক করেছেন। এগুলো কেন? সেনাবাহিনীকে কি কিংবা পুলিশকে কি কোনো গুরুতর অভিযোগ ছাড়া, আদালতের নির্দেশ ছাড়া কারো ব্যক্তিগত ডিভাইস চেক করবার অধিকার দিয়েছে আইন? আইন কি বলে? আইন বলে নাগরিকের ব্যক্তিগত ডিভাইস তল্লাশি করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সীমাবদ্ধতা রয়েছে। নতুন সাইবার নিরাপত্তা আইনে অভিযোগ ছাড়া কাউকে ব্যক্তিগত ডিভাইস তল্লাশি করার ক্ষমতা আইন শৃঙ্খলা বাহিনীকে দেওয়া হয়নি। যদি কোনো ব্যক্তির প্রতি সন্দেহ হয় তবেই কেবল যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তল্লাশি করা যেতে পারে। আচ্ছা, আওয়ামী লীগকে সংগঠিত করলেন, ধরে নিলাম। আওয়ামী লীগ সংগঠিত কাকে করে? সংগঠনকে সংগঠিত করে। সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ। সংগঠন আওয়ামী লীগকে সংগঠিত করা কি অপরাধ? আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ, অন্যায়ভাবে নিষিদ্ধ করে রাখা হয়েছে। সাপোজ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পালন করতে গেলে নিষেধাজ্ঞা আসতে পারে, কিংবা মিছিল করতে গেলে নিষেধাজ্ঞা আসতে পারে। কিন্তু একটা সংগঠনের সদস্যরা যদি নিজেদের মধ্যে আন্তঃযোগাযোগ করে, নিজেদের মধ্যে আলাপ সালাপ করে, সেগুলো কি অপরাধ? অপরাধের সংজ্ঞায় পড়ে। অর্থাৎ ময়মনসিংহে গতকাল যে কর্মটা ঘটিয়েছে, যে কাণ্ডটা ঘটিয়েছে সেনাবাহিনীর একজন অফিসার, তাকে আইনের আওতায় আনা উচিত, তাকে বিচারের আওতায় আনা উচিত। এটি হচ্ছে আইনের কথা, নিয়মের কথা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, সেনাবাহিনী কি সেটি করবে আসলে? বিগত প্রায় 11 মাস যাবৎ বাংলাদেশের মানুষ আশায় বুক বেঁধে আছে, আশায় বুক বেঁধে ছিল। কিন্তু আজকে বাংলাদেশে সাংবিধানিক শূন্যতা, শূন্য সরকারের অবস্থা বিরাজমান। এই পরিস্থিতি কে ক্রিয়েট করেছে? আজকে যদি বলি যে সেনাবাহিনীর কথা, তাহলে বলা হবে যে সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছো। না, আমি কখনো সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলিনি। কিন্তু আজকে যখন মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কিন্তু এই যে মেজর যে স্টেটমেন্ট দিলেন, এটি কি বিধিবদ্ধ স্টেটমেন্ট হয়েছে? এটি কি আইন সিদ্ধ স্টেটমেন্ট হয়েছে? হয়নি। এই মেজরের বিচার করতে হবে সেনাবাহিনীর। এবং সেনাবাহিনীর যে উজ্জ্বল ভূমিকা, সেনাবাহিনীর প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস, এই আস্থা বিশ্বাসের চিড় ধরছে। এই চিড় ধরার জায়গাটি পুনরুদ্ধার করবার দায়িত্ব সেনাবাহিনীর। এটি না করলে হয়তো এভাবে চলবে। 1 বছর চলে গেছে, আরো 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর চলে যাবে এইভাবেই। রাষ্ট্রদ্রোহ ও অন্যায় প্রভাব খাটিয়ে প্রহসনে নির্বাচন দেওয়ার অভিযোগে রাজধানীর শেরেবাংলা থানার মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল মন্তব্য করেছেন, ক্ষমতার লোভ শেখ মুজিবও সামলাতে পারেননি। নির্বাচন কমিশনের অসহায়ত্ব তুলে ধরে তিনি বলেন, মৌলিক সংস্কার ছাড়া আগামী 1000 বছরেও এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বৃহস্পতিবার এ মামলায় রিমান্ড শুনানিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে এসব মন্তব্য করেন তিনি।
এদিন দুপুর 12:50 দিকে কাজী হাবিবুল আওয়ালকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। আদালতের অনুমতি নিয়ে কথা বলেন সাবেক সিসি হাবিবুল আওয়াল। তিনি বলেন, প্রসিকিউশনের বক্তব্যের সঙ্গে তিনিও একমত। নির্বাচনটি ডামি ও প্রহসনের নির্বাচন ছিল। নির্বাচনের এমন অবস্থা জেনে আপনি পদত্যাগ করলেন না কেন? বিচারকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই অবস্থায় পদত্যাগ করা সম্ভব ছিল না। আওয়াল পূর্বে নির্বাচনের কথা তুলে ধরে বলেন, 72-এর সংবিধান প্রণয়নের 3 মাসের মাথায় অনুষ্ঠিত 73-এর নির্বাচনে আওয়ামী লীগ 293টি আসন পায়। সেই নির্বাচনও সুষ্ঠু ছিল না। ক্ষমতার লোভ এমন যে শেখ মুজিবও তা সামলাতে পারেননি। ইউনুস ম্যাজিক প্রচারণায় ডক্টর মোহাম্মদ ইউনুস এগিয়ে আছেন সবার চাইতে। এই প্রচারক দলের চাপেই বোধহয় বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যমগুলো গত কয়েক মাস ধরে এই খবর ক্রমাগত প্রচার করে গেল যে বাংলাদেশ নাকি আসিয়ানের সদস্য পদ পেতে যাচ্ছে। এ ধরনের কথা শুনলে যাদের মাথায় কোনো রকম বোধ বুদ্ধি বিবেচনা বোধ আছে তারা সকলেই প্রশ্ন করবেন যে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস মানে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর যে জোট আসিয়ান, সেখানে কি করে দক্ষিণ এশিয়ার দেশ আমাদের দেশ বাংলাদেশ যোগ দিতে পারবে? মানে ডক্টর ইউনুস আবদার করবেন আর আসিয়ান বলবে যে দক্ষিণ পূর্ব এশিয়ার এই জোটে আমরা দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশের জন্যই অপেক্ষা করছিলাম। অথচ ডক্টর ইউনুস সেই এপ্রিলে বিমস্টেক সম্মেলনে যখন গেলেন, গিয়ে উনি নাকি থাই বিশিষ্টজনদের সঙ্গে দেখা করেছেন। সেই থাই বিশিষ্টজনদেরকে তিনি নাকি বলেছেন যে আসিয়ানের সদস্য পদ পেতে চায় বাংলাদেশ এবং থাইল্যান্ডের এলিট, থাইল্যান্ডের বিশিষ্টজনেরা যাতে তাকে এ বিষয়ে সমর্থন দেন, বাংলাদেশকে এ বিষয়ে সমর্থন দেন। এই উপলক্ষে সেই বিমস্টেক সম্মেলনের পাশাপাশি বাংলাদেশ সরকারের আয়োজনে থাই বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ডক্টর ইউনুসের একটা মোলাকাত আয়োজন হয়ে গেল। গত অক্টোবরে ডক্টর ইউনুসের আমন্ত্রণে আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এসেছিলেন। তিনি আসার পরেও আমরা শুনলাম দ্বিপাক্ষিক বৈঠক শেষে যেই যৌথ প্রেস ব্রিফিং হলো, সেখান থেকে মূল শিরোনাম এবং মূল সংবাদ এটাই যে আনোয়ার ইব্রাহিমকে ডক্টর ইউনুস বলেছেন মালয়েশিয়া যাতে তাকে আসিয়ানের সদস্যপদ দিতে সমর্থন দেয়। এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে রীতিমতো এ ধরনের শিরোনাম হতে থাকলো যে চেয়ে চেয়ে দেখছে ভারত, আসিয়ান জয়ে এগিয়ে চলেছেন ডক্টর ইউনুস। মানে কি কারণে দক্ষিণ এশিয়ার দেশ ভারতকে এটা চেয়ে চেয়ে দেখতে হবে, এও এক প্রশ্ন। তবে যে কোনো কিছুতেই যেহেতু ভারতকে টেক্কা দেওয়ার একটা বিষয় এখন গুরুত্বের সঙ্গে বাংলাদেশে চলে এসেছে, তাই ডক্টর ইউনুসের প্রচারক দলের তত্ত্বাবধানে এমন সংবাদ প্রকাশিত হবে, সেটাই হয়তো স্বাভাবিক। টেলিভিশনগুলোতে শিরোনাম হলো ভারতকে টেক্কা দিয়ে আসিয়ান জোটে বাংলাদেশ, বদলে যাবে অর্থনীতি। অথচ ডক্টর ইউনুস কোনো অর্থনৈতিক জোট তৈরির জন্য কিন্তু আসিয়ানের সদস্য দেশগুলোর সঙ্গে যোগাযোগ করছিলেন না। ভারতের সঙ্গে দীর্ঘ সময় ধরে একটা মুক্ত বাণিজ্য অঞ্চলের আলোচনা এবং কৌশলগত অংশীদারিত্বের কারণে যে বাণিজ্যিক সম্পর্ক এবং জোরালো সম্পর্ক আছে ভারত আর আসিয়ানের মধ্যে, ডক্টর ইউনুস সে পথে হাঁটেননি। তিনি তো তার ইউনুস ম্যাজিক নিয়ে নেমে পড়েছেন আসিয়ান জোটের সদস্য, পূর্ণ সদস্য হতে। আর তার প্রচারক দল বলে বেড়ানো শুরু করলো যে বাংলাদেশ নাকি দক্ষিণ পূর্ব এশিয়ার এই জোট আসিয়ান জোটের সদস্য হয়ে যাচ্ছে। মানে কি ম্যাজিক যে তাহলে দেখাতে হতো এই সদস্য পদ পেতে হলে, তা সত্যি ভাবা যায় না। এখন মাহাতির মোহাম্মদ, মালয়েশিয়ার রাজনীতির সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি, 2020 সাল পর্যন্ত যিনি প্রধানমন্ত্রী ছিলেন মালয়েশিয়ার ইতিহাসে, 24 বছরই ক্ষমতায় ছিলেন যেই ব্যক্তি, সেই মাহাতির মোহাম্মদ, যার 100 বছর পূর্ণ হতে চলেছে আগামী জুলাইয়ে, তিনি ব্রিটেনের আইটিভির সঙ্গে এক সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে আইটিভির সাংবাদিক মাহাতির পাশা তাকে বাংলাদেশ প্রসঙ্গেও জিজ্ঞেস করেছে, প্রশ্নই করেছে যে বাংলাদেশের ডক্টর ইউনুস তো আসিয়ানের সদস্য পদ পাবার জন্য খুব পুশ করছেন, জোরাজুরি করছেন, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? তো তখন মাহাতির মোহাম্মদ সরাসরি বলেছেন, Geographically, Bangladesh is too far away from Southeast Asia. সমস্যা তো ভৌগোলিক, এটা তো দক্ষিণ পূর্ব এশিয়ার একটি জোট। তাহলে এখানে অন্য যে কোনো দেশকেই যদি আমরা নিয়ে নিই তাহলে এটা তো জাতিসংঘ হয়ে যাবে, মানে একটা সকল দেশের অংশগ্রহণে একটা জাতিসংঘে পরিণত হবে। এটা তো তাহলে আর আঞ্চলিক জোট থাকবে না। ভাবুন তো, ডক্টর মোহাম্মদ ইউনুস কোন বুদ্ধি বিবেচনায় এই কথা বলা শুরু করলেন? রাষ্ট্রের টাকা খরচ করে বিভিন্ন সভা সমাবেশ নাকি করছিলেন বিভিন্ন দেশে গিয়ে এই অনুরোধ করতে যে দেশগুলো যাতে তাকে দক্ষিণ পূর্ব এশিয়ার জোটের সদস্য বানিয়ে দেয়। আর তিনি এ কথা বিবেচনাই করছিলেন না যে দক্ষিণ পূর্ব এশিয়ার জোটে কেন দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশকে নেবে। এরপর আইটিভির সাংবাদিক কিছু প্রশ্ন করেছেন ডক্টর ইউনুস সম্পর্কে, তার সরকার সম্পর্কে। ডক্টর ইউনুস মাহাতির মোহাম্মদকেই নিশ্চয়ই তার আদর্শ মানেন। অনেকে ডক্টর ইউনুসের মধ্যে মাহাতির মোহাম্মদের ছায়া দেখেই গত কয়েক মাস ধরে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি টকশোতে গিয়ে বলছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে আজীবন চাই, 5 বছর চাই, 2 মেয়াদ অন্তত চাই। কারণ মাহাতির মোহাম্মদ যেমন 24 বছর মালয়েশিয়ার ক্ষমতায় থেকে মালয়েশিয়াকে একটা শক্ত অর্থনৈতিক অবস্থানে নিয়ে গেছেন, এই নেতৃত্ব দান নাকি একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে সম্ভব। সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনুসও তার 84 বছর বয়সে মাহাতির মোহাম্মদকেই আদর্শ মানেন। এ কারণেই তিনি বিদেশের কয়েকটি পত্রিকায় 15 বছর পরে তিনি বাংলাদেশকে কোন জায়গায় দেখতে চান, 20 বছর পরে তিনি কোন জায়গায় দেখতে চান, এসব প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। তো আগামী মাসে 100 বছরে পা রাখতে যাওয়া মাহাতির মোহাম্মদ ডক্টর ইউনুস সম্পর্কে অবশ্য সেরকম কোনো উচ্ছ্বাস দেখাতে পারেননি আইটিভিতে, বরং তিনি বলেছেন, He was a great man. He deserved the Nobel Prize that he won because he created something that to help poor people. তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, সেই নোবেল প্রাইজ তার পাওয়ার যোগ্যতা ছিল। তিনি গরিবদের জন্য এমন একটা সংগঠন গড়ে তুলেছিলেন যেই সংগঠনে গরিবদেরকে সাহায্য করা গেছে। কাজেই নোবেল প্রাইজ পাওয়া ঠিক আছে, কিন্তু তিনি তো আসলে কোনোদিন রাজনীতিতে যুক্ত হননি, ক্রেভ করেননি পাওয়ার। তিনি কখনো প্রধানমন্ত্রী বা
রাষ্ট্রপতি হতে চাননি, একটুকু বলার পর আইটিভির সাংবাদিক তাকে সরাসরি প্রশ্ন করে জিজ্ঞেস করেন যে তো কেমন সরকার চালাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তখন মাহাথির মোহাম্মদ বলেন যে Well, the people are united with regard to overthrowing Sheikh Hasina, but they are not united in terms of what kind of government they're going to have. শেখ হাসিনার পতনের জন্য সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ ছিল ঠিক, কিন্তু বাংলাদেশের মানুষ ঠিক কি ধরনের সরকার শেখ হাসিনার পতনের পর চায় সে বিষয়ে ঐক্যবদ্ধ ছিল না। তার মানে মাহাথির মোহাম্মদ বাংলাদেশের রাজনীতি, এই অভিজ্ঞ বর্ষিয়ান রাজনীতিবিদ বাংলাদেশের রাজনীতিটা সম্পর্কে এতটাই খোঁজ রাখেন যে এটা তিনি স্পষ্ট বুঝেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পেছনে বাংলাদেশ ঐক্যবদ্ধ নয়, এবং তিনি বলেন প্রত্যেকেই শেখ হাসিনার পতনের পর নানা রকম আদর্শের রাজনীতি করতে চাইছে এবং নানা রকম আদর্শ প্রতিষ্ঠা করতে চাইছে। কাজেই দেশটাতে কনফ্লিক্ট আছে, রেষারেষি আছে, সহিংসতা আছে। এরপর কথার পিঠে কথায় জাপানে যে ডক্টর ইউনূসের সঙ্গে তার নিকেই ফোরামে দেখা হয়েছিল, নিকেই ফোরামের সাইডলাইনে দেখা হয়েছিল, সে প্রসঙ্গে তিনি বলেন তিনি জানেন ডক্টর ইউনূস সমস্যায় আছেন। আই নো হি হ্যাজ আ প্রবলেম। I didn't offer any advice. Did you take any advice? No, well, I listened to him. I know he has a problem. কিন্তু এ বিষয়ে কিভাবে বাংলাদেশকে পরিচালনা করতে হবে সে বিষয়ে পরামর্শ দেওয়া তার কাজ নয় বলে তিনি কোনো পরামর্শ দেননি। অথচ দেখুন ডক্টর ইউনূসের সঙ্গে নিকেই ফোরামের পাশে মালয়েশিয়ার একটি প্রতিনিধি দলের সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ সহ একটা প্রতিনিধি দলের বৈঠক হওয়ার পর বাংলাদেশের সংবাদ মাধ্যমে খবর দেওয়া হলো যে ডক্টর ইউনূস মাহাথির মোহাম্মদ সহ মালয়েশিয়ার প্রতিনিধি দলকে বলে দিয়েছেন যে আসিয়ানের সদস্য পদের জন্য বাংলাদেশকে যাতে তারা সমর্থন দেয়। যে আলোচনাটিকে একটি আঞ্চলিক জোট যুক্তিযুক্তই মনে করে না, ভৌগোলিক অবস্থানের কারণে যেই আঞ্চলিক জোটে আপনার যোগ দিতে পারার কোনো সম্ভাবনাই নেই, সেই আঞ্চলিক জোটে বাংলাদেশ প্রায় যোগ দিয়ে দিচ্ছে, অর্থনীতি বদলে ফেলছে। মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ আনোয়ার ইব্রাহিম থেকে থাইল্যান্ডের সম্মানিত ব্যক্তিবর্গ সবাই বাংলাদেশের পেছনে এই সমর্থন নিয়ে আছে। এই প্রচারণা চালিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কি প্রমাণ করতে চেয়েছিলেন? আমার তো মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের মাহাথির মোহাম্মদের এই সাক্ষাৎকার থেকে খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণের আছে। এক, বিশ্ব রাজনীতিতে কিংবা সরকার পরিচালনার ক্ষেত্রে যেমন তেমন আবদার কোনো বোধ বুদ্ধি বিবেচনা ছাড়া তুললেই সেই আবদার পূরণ করা যায় না, সেটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বাংলাদেশ দেখুন অনেক দিন আগে, বেশ কয়েক বছর আগে শেখ হাসিনার আমলেই কিন্তু বরং এই আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার মানে আলোচনার অংশীদার হবার জন্য আবেদন করে রেখেছে। মাহাথির মোহাম্মদও তার আলোচনায় বলেছেন যে আমরা আসিয়ানের তরফ থেকে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করি, আমেরিকার সঙ্গে করি, জাপানের সঙ্গে করি, কাজেই কেন বাংলাদেশের সঙ্গে করা যাবে না, বরং সে পথে চেষ্টা করা উচিত। এই যে পূর্ণ সদস্য পদের নাটক বা আবদার তিনি ছড়িয়ে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।